দর্শক সবাইকে চ্যানেল B24 স্বাগত। তৃণমূলের রাজনীতিতে আজ আমাদের পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী ভোলা জেলা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল সাহেব। আমরা আজকে ওনার কাছ থেকে বিস্তারিত ওনার বিষয়ে বেশ কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। জি স্যার, আপনার কাছে প্রথমে আমাদের জানার এই হলো, আপনার পরিচয়টা যদি সংক্ষেপে বলেন। আমার পরিচয় হলো, আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল। আমার পিতা হলো মৌলভী মুসলিম, মাতার নাম হলো আক্তারা বেগম। গ্রাম পশ্চিম আওয়াজপুর ২ নং ওয়ার্ড, ইউনিয়ন আওয়াজপুর, আর চরপেশন ভোলা। আমি পেশাগত দিক থেকে শিক্ষকতা করি, আওয়াজপুর অজুফিয়া আলী মাদ্রাসার প্রিন্সিপাল। রাজনৈতিকভাবে আমি ছাত্র জীবনে ছাত্র শিবির করতাম, শিবিরের জেলা সভাপতি ছিলাম। পরবর্তীতে কর্মজীবনে এসে আমি জামাত ইসলামীতে যোগদান করেছি। জামাত ইসলামীর উপজেলা আমির, পরবর্তীতে জেলা আমির, বর্তমানে বরিশাল অঞ্চল পরিচালনা টিমের সদস্য হিসেবে আমি দায়িত্ব পালন করতেছি। আমার দায়িত্ব হলো বরিশাল বিভাগের সাংগঠনিক এবং আইসিটি। আর বর্তমানে জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে ভোলা ৪, চরভূষণ এবং মনপুরার এই আসনের নমিনেশন দিয়েছেন। সেই হিসাবে আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। যে এটা আমার পার্সোনাল পরিচয়। আমরা যতটুকু জানি, আপনার জামাত ইসলামের পক্ষ থেকে ভোলাচারে চরপেশন মনপুরা ব্যাপক প্রচার প্রচারণা চলছে। কিরকম জনগণ থেকে সাড়া পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা চরপেশন এবং মনপুরায় একটি পৌরসভা সহ ২৭টি ইউনিয়ন রয়েছে। ২৭টি ইউনিয়নই আমি একাধিকবার সফর করেছি এবং ১৫৫টি যে কেন্দ্র রয়েছে, এই ১৫৫টি কেন্দ্র ভিত্তিক সফরও আমি ইতিমধ্যে প্রায় শেষ করেছি। তাতে আমার দীর্ঘ এই ভোটারদের সাথে যোগাযোগের মাধ্যমে, জনগণের সাথে যোগাযোগের মাধ্যমে আমার কাছে প্রতীয়মান হয়েছে এবছর জনগণ একটা পরিবর্তন চায়। তাদের সকলেরই প্রমাণভাবে বক্তব্য হলো, আমরা গত ৫৩ বছর পর্যন্ত আমাদের দেশে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে সকলেরকেই আমরা দেখেছি, সকলেই আমাদের দেশ পরিচালনা করেছেন। তাদের পরিচালিত সময়ে আমাদের দেশের কি অবস্থা হয়েছিল, কি পরিণতি হয়েছিল, আমরা কতটুকু মানবিকভাবে এই দেশে বসবাস করতে পেরেছি, আমরা কতটুকু শান্তিপূর্ণভাবে বসবাস করতে পেরেছি, দুর্নীতিমুক্তভাবে আমরা বসবাস করতে পেরেছি, এটা আমাদের হাড়ে হাড়ে আমরা উপলব্ধি করেছি, টেরও পেয়েছি। সুতরাং আমাদের এই উপলব্ধি বর্তমানে যে বাংলাদেশে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে বিগত এই পুরনো রাজনৈতিক দলগুলো দিয়া কখনো পরিবর্তন সম্ভব নয়। আমরা এবার একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন ভাবে আমরা সব দল দেখেছি, এখন একটা দল আমরা দেখতে চাই, আর সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। সুতরাং জনগণের মধ্যে এই আগ্রহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাস আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি। নারী, পুরুষ, যুবক, ছাত্র, শ্রমিক সব মিলিয়ে এবার জামাত ইসলামীর পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামাত ইসলামীকে তারা বাংলাদেশে যেমন ক্ষমতায় দেখতে চায়, তেমনি চরপেশন এবং মনপুরাও তাদের মানে দাঁড়িপাল্লার প্রার্থীকে এখানে বিজয় তারা দেখতে চায়। এক্ষেত্রে আমরাও আশাবাদী যে আমরা আগামী ইলেকশনে, অর্থাৎ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ
তাদের আগ্রহ উদ্দীপনা সহকারে ভোট প্রদান করতে পারবে এবং ওই ভোটে ইনশাল্লাহ চরফেশন এবং মনপুরায় জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী তিনি বিপুল ভোটে বিজয় লাভ করবেন, এটা আমরা আশা করছি এবং এটা জনগণেরও আশা ভরসা। জি স্যার, আরেকটা বিষয় জানা আছে, আমরা পুরোনো দিনে অনেকের থেকে জানতে পারলাম যে অনেকের মুখে একটা কথা প্রচলন ছিল যে ভোলা জেলায় বিএনপির ঘাঁটি। সেক্ষেত্রে বর্তমানে 24 পরবর্তীতে কিরকম মনে হয় যে আসলে ইসলামের বিজয় এই এই কথার প্রচলন থেকে বাইরে আসা কতটুকু সম্ভাবনা আছে বা কিভাবে আমরা পথ চলবেন? আসলে ভোলা জেলা বিএনপির ঘাঁটি তো ছিল এককভাবে। বিএনপির পাশাপাশি জামাত ইসলামী যদি অতীতে থাকতো তাহলে হয়তো বা এটা জনগণের কাছে প্রমাণিত হতো যে এটা বিএনপির ঘাঁটি কি না। যেহেতু জামাত ইসলামী অতীতে ছিল না, এই জন্য জামাত ইসলামীর সমর্থনও বিএনপি পাওয়ার কারণেই বোঝা যায় যে এটা বিএনপির ঘাঁটি। আসলে মূলত এটা বিএনপির ঘাঁটি নয়। বাংলাদেশের মধ্যে একটি জেলাই আছে যে জেলাটির জনগণ সবচাইতে ধর্মপ্রাণ এবং এখানকার জনগণ ইসলামের পক্ষে, ইসলামী অনুশাসন মেনে চলতে চায় এবং ইসলামী রাষ্ট্র তারা বাংলাদেশে অন্যান্য ডিস্ট্রিক্টের লোকেরা যেইভাবে চায় তার চাইতে অধিক হারে বেশি এখানে চায়। যেহেতু এই এতদিন পর্যন্ত কোনো ইসলামী দল তাদের পাশে পায় নাই, এই জন্য তারা স্বাভাবিকভাবে বিএনপিকে লিবারাল মনে করে তারা বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু অরিজিনালি বিএনপির কোনো ঘাঁটি বলা জেলা নয়। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনার কাছে কিরকম সম্ভাবনাময় মনে হয় যে নির্বাচন সুস্থ হবে কিনা, যেহেতু আমরা দেখে ফেলছি যে তফসিল ঘোষণার পরপরেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদির উপরে হামলা। এরপরে আমরা জানতে পারছি যে ভোলাতেও যদিও পাল্টা অভিযোগ আছে, ভোলা একই হামলা হয়েছে, তারপরে চকবাজারে চরপেশনে আপনার আসনের ভিতরে এখানে হামলা হয়েছে। এখন আপনার কাছে কেমন মনে হয় যে আসলে কি সুস্থ নির্বাচন হওয়ার সম্ভাবনাময় আছে? আমরা শতভাগ প্রচেষ্টা করতেছি যে নির্বাচনটা যাতে করে সুস্থ হয়। আমরা জনগণকে এবং গোটা জাতিকে এই মেসেজটাই দিতে চাই যে ইলেকশন সুষ্ঠু হবে কি হবে না, নিরপেক্ষ হবে কি হবে না, এই ব্যাপারে জনগণের যদি প্রশ্ন থেকেই যায় তাহলে তো আমরা মনে করি যে আমাদের দেশে আসলে ফ্যাসিস্টরা রয়ে গেছে। কারণ ফ্যাসিস্টের যারা, তারা কখনোই চায় না যে তারা 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 মনে করে যে তারা কখনোই জনগণের সমর্থনে নির্বাচিত হইতে পারবে না, কারণ জনগণ তো কখনোই কোনো ফ্যাসিস্টকে পছন্দ করে না। এই জন্য তারা চায় যে ভোট কেন্দ্র দখল করে, জাল ভোট জাল ভোট করে এবং জনগণের ভোট চুরি করে তারা কিভাবে নির্বাচনের বিজয় লাভ করবে। কিন্তু আমরা যেটা দেখতেছি যে এই বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য জনগণে যারা ভোট ডাকাতি করতে আসবে অথবা কেন্দ্র দখল করতে আসবে অথবা জাল ভোট দিতে আসবে, তাদেরকে আমাদের দেশের জনগণই তাদেরকে ঠেকাবে, এরকম উচ্ছ্বাস কিন্তু জনগণের মধ্যে আমরা লক্ষ্য করছি। সেই হিসাবে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ভোট কেন্দ্র দখল, জাল ভোট এবং জনগণকে হুমকি ধুমকি এগুলো কেউ যদি করার চিন্তাও করে থাকে তাহলে এগুলি করতে পারবে না ইনশাল্লাহ। কারণ আমরা পরিষ্কার বলেছি যে ভোটের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকেরই দায় দায়িত্ব আছে, প্রত্যেক দলের ম্যানিফেস্টো আছে, প্রত্যেক দলের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আপনারা আপনাদের দলের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে যান, জনগণকে আপনারা বুঝান, বুঝিয়ে জনগণকে যদি আপনাদের কাছে নিয়ে আসতে পারেন, আপনাদের পক্ষে নিয়ে আসতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। এবং আমরাও জনগণের কাছে যাব, আমাদের দলের লোকেরাও জনগণের কাছে যে জনগণকে বুঝাবে। এক্ষেত্রে জনগণ যদি আমাদেরকে পছন্দ করে নিঃসন্দেহে তারা আমাদেরকে ভোট দেবে। এই প্রক্রিয়ায় আপনারাও বাধা হয়ে দাঁড়াবেন না, আর আমরাও কারোর জন্য বাধা হয়ে দাঁড়াবো না। নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে
কিন্তু তারপরও আমরা দেখছি কিছু কিছু ঘটনা ঘটতেছে। আলহামদুলিল্লাহ, যেখানে এই সমস্ত ঘটনা ঘটতেছে সেখানকার জনগণই কিন্তু যারা এই ত্রাসীমূলক ঘটনা ঘটায় তাদেরকে প্রতিহত করাও শুরু করেছে। এটা যদি শক্ত হাতে আমাদের দেশের জনগণ প্রতিহত করে, তাহলে আগামী দিনে ইলেকশনের ক্ষেত্রে কেন্দ্র দখল, ভোট ডাকাতি, জাল ভোট, ভোটের রেজাল্ট ছিনতাই, এটা কারো পক্ষে সম্ভব হবে না। এটা আমরা আশা করি। আরেকটা বিষয় হলো, আমরা যতটুকু দেখেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং দেশবাসী জানে যে বাংলাদেশে বর্তমানে সমমনা 8টি দল একত্রিতভাবে বিভাগীয় সমাবেশ করছে এবং তারা কেন্দ্রীয় লিডাররা ঘোষণা দিয়েছে অলরেডি তারা একটি বাক্স দিবে ইসলামের পক্ষে। সেক্ষেত্রে বলাচারে যদি আপনাকে ছাড়া বা জামাত ইসলাম ছাড়া অন্য কাউকে কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেয়, সেক্ষেত্রে আপনি বা আপনার দল তাদের পক্ষে কিভাবে কার্যক্রম পরিচালনা করবেন? বাংলাদেশ জামাত ইসলামী কোথায়ও কোনো ব্যক্তি কোনো পদ পাওয়ার জন্য কখনো লবিং করে না। বরঞ্চ জামাত ইসলামের আইডিওলজি হলো, যদি কেউ পদ পাওয়ার জন্য লবিং করে তাহলে তাকে ওই পদ তো দেয়া হয় না, বরঞ্চ জামাত ইসলামী থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়। এই নিয়মেই জামাত ইসলামী চলছে। সুতরাং জামাত ইসলামী শতভাগ কেন্দ্রের সিদ্ধান্ত মেনে চলার মতো একটি দল। এখানে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে ওই সিদ্ধান্তের ব্যাপারে আমাদের একেবারে আমি থেকে শুরু করে সকল নেতা কর্মীদের শ্রদ্ধাশীল থাকবেন এবং তা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন। তবে পাশাপাশি 8 দলীয় জোটের একটি সিদ্ধান্ত আছে। 8 দলীয় জোটের সিদ্ধান্ত হলো, আমরা আগামী বছর 2026 সালের 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, ওই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশে সরকার গঠন করতে চাই। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সরকার গঠন করা। এই সরকার গঠন করার জন্য আমাদেরকে বেশি সংখ্যক আসন লাভ করতে হবে। এই বেশি সংখ্যক আসন লাভ করতে গিয়ে আমরা যেখানে যেখানে যাদের প্রভাব আছে সেখানে তাদেরকেই নমিনি হিসাবে 8টি দলের সিদ্ধান্ত যে সেখানে তাকেই ঘোষণা করা হবে। সেই সূত্রে আমাদের এখানে কার কতটুকু প্রভাব আছে, কোন দলের কতটুকু প্রভাব আছে 8 দলের মধ্যে, এটি আপনাদের কাছেও পরিষ্কার। সেভাবেই কেন্দ্র সিদ্ধান্ত নেবে। আমরা ইনশাল্লাহ কেন্দ্রের যে কোনো ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। যদি স্যার 8 দলের পক্ষ থেকে আপনাকে নমিনি দেওয়া হয়, আর সেক্ষেত্রে যদি আপনি বিজয়ী হন, ভোলা জেলার শিক্ষা, স্বাস্থ্য, বিশেষ করে যোগাযোগ ক্ষেত্রে যে ভোলা বরিশাল সেতু নিয়ে আমরা দেখছি অলরেডি আন্দোলন চলছে, এক্ষেত্রে আপনার ভূমিকাটা কিভাবে কিরকম থাকবে? প্রথম কথা হচ্ছে, ভোলা বরিশালের এই সেতু আমরা 24 আগস্টের পরে সর্বপ্রথম আমরাই এই দাবিটা উত্থাপন করেছি। আমাদের ভোলা জেলায় একটা সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে চিফ গেস্ট ছিলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার্দ। সেখানেও আমরা ভোলার পক্ষ থেকে ভোলা এবং বরিশালের যে ব্রিজ, এই ব্রিজের ব্যাপারে আমরা দাবি উত্থাপন করেছি। পরবর্তীতে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি বরিশালে একটা জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। সেই জায়গায় তিনি স্পষ্ট বলেছেন যে ভোলা বরিশালের যে ব্রিজ, এই ব্রিজ দক্ষিণ অঞ্চলের বিশেষ করে ভোলাবাসীর প্রাণের দাবি, এবং ভোলাকে আমরা কখনো বাংলাদেশের রাজধানীর সাথে বিচ্ছিন্ন অবস্থায় রাখতে চাই না, বা থাকুক এটাও চাই না। সে কারণে ভোলা এবং বরিশালের যে ব্রিজ, এই ব্রিজ আমরা যদি ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা যদি ক্ষমতা যেতে পারি, তাহলে এই ব্রিজের কাজ তো আমরা করবই, কিন্তু তার আগেও
এই ব্রিজের কাজ যাতে চালু হয় এবং সরকার যে কমিটমেন্ট দিয়ে রাখছে সেই কমিটমেন্টটা যেন বাস্তবায়িত হয়, এজন্য আমরা আন্তরিকভাবে সর্ব জায়গায় সর্ব অবস্থায় আমরা প্রচেষ্টা করি। এই কথা তার নিজের থেকে তিনি বলে গিয়েছেন। সুতরাং এটা আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে এবং আমাদের অঙ্গীকার যে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে তাহলে আমরা সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার দিকে আমরা দৃষ্টি দিব। কারণ আমরা মনে করি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা একটা ভাঙ্গাচুরা শিক্ষা ব্যবস্থা। এখানে কোনো সুনির্দিষ্ট কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নাই। সেই কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে এমন একটা শিক্ষা ব্যবস্থা করা হবে যেখান থেকে একজন ছাত্র অথবা একজন ছাত্রী তাদের ছাত্র বা ছাত্রী জীবন শেষ করার সাথে সাথে তিনি প্রতিষ্ঠান থেকে একটা কাগজের সার্টিফিকেট যেমন তিনি পাবেন, সাথে সাথে যেন তিনি একটা কাজের লেটারও নিয়ে তিনি কর্মজীবনে যোগদান করতে পারেন। কোনো ছাত্র এবং ছাত্রীকে যেন আপনার কখনোই বেকার রাস্তায় ঘুরতে না হয়, এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলব। সেই সাথে চরফ্যাশনকেও আমরা একটা শিক্ষার নগরীতে পরিণত করব। দ্বিতীয় অঙ্গীকার হচ্ছে চরফ্যাশন এবং মনপুরা যে সমস্যা আমি সবচেয়ে মনে করি সেটা হচ্ছে মাদকের কারণে, অপসংস্কৃতির কারণে আমাদের যুব সমাজের চরিত্র আজকে বিপন্ন হয়ে যাচ্ছে, ব্যঙ্গে খান খান হয়ে যাচ্ছে। এই জন্য আমার দ্বিতীয় অঙ্গীকার হচ্ছে চরফ্যাশন এবং মনপুরাকে মাদক মুক্ত করে যুব সমাজের চরিত্রকে আপনার গড়ে তোলা এবং তাদেরকে আপনার যে কোনোভাবেই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এটা হবে আমার দ্বিতীয় অঙ্গীকার। তৃতীয় অঙ্গীকার হচ্ছে চরফ্যাশন এবং মনপুরা বিশেষ করে দ্বীপাঞ্চল হওয়ার কারণে এখানকার লোকেরা কিন্তু সব সময় আপনার কৃষি ফসলের উপরেই নির্ভরশীল। শতকরা 90-এর উপরে লোকজন এখানে কৃষি কাজের সাথে জড়িত, কিন্তু তাদের উন্নত মানের প্রশিক্ষণ না থাকার কারণে এই এই অঞ্চলে আসলে ভালো কৃষি ফলন ফলাইতে পারে না। যার জন্য আমাদের অঙ্গীকার হলো আমরা চরফ্যাশন এবং মনপুরা দুইটি উপজেলায় আলাদা আলাদাভাবে দুইটা কৃষি ইনস্টিটিউশন গড়ে তুলব, যাতে উন্নত মানের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কৃষকরা এখানে কাঙ্ক্ষিত মানের ফসল ফলাইতে পারে এবং আমাদের এই অঞ্চলে সেই ফসলের মাধ্যমে পরিচালিত হয়েও যেন আমরা বাইরে এটাকে সাপ্লাই দিতে পারি, এমন একটা মানসম্মত কৃষি ব্যবস্থা আমরা এখানে গড়ে তুলব। 4 নম্বর হচ্ছে আমাদের এই মানে বিশেষ করে ভোলা তো দ্বীপ অঞ্চল, তার মধ্যে চরফ্যাশন মনপুরা চতুর্পাশে আমাদের নদী বেষ্টিত। নদী বেষ্টিত হওয়ার কারণে প্রতি বছরে নদীর ভাঙনের ফলে আমাদের দেশের অনেক জনগণই আর্থিকভাবে ভৌগোলিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। এবং আমাদের দেশে অতীতে বিভিন্ন সময় আমাদের যারা প্রতিনিধি ছিল তারা এই নদী ভাঙনের নামে কোটি কোটি টাকা তারা বরাদ্দ করেছে, এটা তারা জনগণের কাছে অ্যানাউন্স করত, কিন্তু এই অঞ্চলের জনগণ কখনো ওই কোটি কোটি টাকার কাজ দেখে না। আমরা স্পষ্ট ভাষায় জাতির সামনে আমরা ওয়াদাবদ্ধ, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে তাহলে এই অঞ্চলকে নদী ভাঙ্গনের থেকে রক্ষা করার জন্য আমরা টেকসই বেড়িবাঁধ, ব্লক বিশিষ্ট বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের কাজগুলো আমরা করব সততার সাথে। যেখানে 1 টাকা বরাদ্দ হবে সেখানে 1 টাকারই কাজ হবে, 1 কোটি টাকা বরাদ্দ হবে তো 1 কোটি টাকারই কাজ হবে, যাতে আমাদের এই অঞ্চলের জনগণকে, ব্যবসায়ীদেরকে, কৃষকদেরকে এবং সর্বস্তরের জনগণকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা যায়। এটা হলো আমাদের চতুর্থ অঙ্গীকার।
হ্যাঁ, পঞ্চম নম্বরের অঙ্গীকার হচ্ছে যে আমাদের এখানে অনেক সম্ভাবনাময় এরিয়া, যেখানে আমাদের এই অঞ্চলে আমাদের মাটির নিচে কিন্তু অনেক গ্যাসের সন্ধানও রয়েছে। আমরা এখানে প্রশিক্ষণ প্রাপ্ত যারা রয়েছে তাদের মাধ্যমে আমাদের এই ভূমি পরীক্ষা করে আমাদের যেখানে যেখানে গ্যাসের সন্ধান পাওয়া যায় সেগুলাকে আমরা উত্তোলন করে এই অঞ্চলকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য আমরা চেষ্টা করি। ষষ্ঠ হচ্ছে যে আমাদের এই এলাকা হলো নদীমাতৃক এলাকা এবং এখানে অনেক পর্যটক এরিয়া গড়ে তোলা যায়। সেই ক্ষেত্রে আমরা আমাদের এদিকে ঢালচরের সেখানে তারুয়া নামে একটা জায়গা আছে, ওদিকে খাজুরের গাছা নামে জায়গা আছে, বেতুয়া, তারপরে মনপুরা দ্বীপ অঞ্চল রয়েছে, যাতে করে আমরা এমনভাবে এখানে পর্যটক এরিয়া গড়ে তুলতে চাই যাতে আমাদের এই পর্যটক এরিয়াগুলোকে ভিজিট করার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং আমাদের এই এলাকাটা যেন এই পর্যটক এরিয়ার মাধ্যমে একটা অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা যায়। সপ্তম হলো আমাদের যেহেতু চরপেশন এবং মনপুরা চতুর্দিকে নদীমাতৃক, আমরা আমাদের এই নদীতে যে পানি আছে এগুলাকেও আমরা আমাদের দেশের একটা বড় ধরনের সম্পদ মনে করি এবং এই নদীতে যে প্রাণীগুলো আছে এগুলো আমাদের বড় ধরনের সম্পদ। এই সম্পদের মাধ্যমেও আজকে আমাদের এই চরপেশন এবং মনপুরা অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী হচ্ছে। বিশেষ করে চরপেশন এবং মনপুরার মৎস্য সম্পদ দিয়ে আজকে শুধু চরপেশন মনপুরা নয়, ওটা বাংলাদেশে কিন্তু এর থেকে যথেষ্ট লাভবান হচ্ছে অর্থনৈতিকভাবে। সেই জন্য আমরা নদীতে আমাদের জেলে ভাইয়েরা যাতে করে যথাযথভাবে তারা কাজ করতে পারে এবং তারা যেন সেখানে কোনো বাধার সম্মুখীন না হয়, মানে নদীগুলোতে আমরা প্রশাসনিক তৎপরতা এবং নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে জলদস্যুদেরকে আমরা যে কোনো সময় যে কোনোভাবেই তাদেরকে ইয়ে করে গ্রেপ্তারের আওতায় এনে আইনের আওতায় এনে আমরা জেলেদেরকে নির্ভয় আমরা তাদের মৎস্য শিকারের ব্যবস্থা আমরা করে দেব। এটি আমাদের চূড়ান্ত টার্গেট। পরিশেষে আমরা আমাদের এই চরপেশন মনপুরায় অসংখ্য রাস্তাঘাট ইতিমধ্যে হয়েছে, কিছু রাস্তাঘাট এখন পর্যন্ত বাকি আছে এবং টেকসই রাস্তাঘাট নাই। এই টেকসই রাস্তাঘাটগুলো করার জন্য আমরা চেষ্টা করব এবং সাথে সাথে এই চরপেশন এবং মনপুরাকে সম্পূর্ণরূপে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং টেন্ডারবাজ মুক্ত, দখলবাজ মুক্ত চরপেশন এবং মনপুরা গোটা জাতির কাছে উপহার দেওয়ার জন্য আমরা অঙ্গীকার আবদ্ধ। আলহামদুলিল্লাহ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের শত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে সময় দিচ্ছে এবং আশা করি স্যারের বক্তব্যগুলো যথার্থভাবে তুলে ধরার চেষ্টা করছেন। দর্শককেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পূর্ণ থাকার জন্য। সর্বশেষ স্যার যদি আমাদের এই চ্যানেল B20-র মাধ্যমে আপনার এই নির্বাচনী এলাকা বলাছাড়ের জনগণকে কোনো বার্তা দেন, সর্বশেষে কোনো কিছু বলার থাকে। আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, যদিও আমাকে নমিনেশন করা দিয়েছেন, নমিনি করা হয়েছে, তারপরেও আমি মনে করি আমাকে এই এলাকার অর্থাৎ চরপেশন এবং মনপুরার জনগণের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই এবং আমার জন্য অতীতে অনেক সুযোগ ছিল। আমি কিন্তু এই এলাকার জনগণকে ছেড়ে রাজধানী বলেন, বিভাগে বলেন, কোথাও আমি অবস্থান করিনি। আমার অবস্থানটা আমি এই চরপেশন এবং মনপুরার জনগণের ভালোবাসায় আমি এখানেই অবস্থান নিয়েছি। সাথে সাথে আমি এই চরপেশন এবং মনপুরায় আমার একটি ছেলে যে আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির ল বিভাগের 5ম সেমিস্টারের ছাত্র ছিল, তাকে 2015 সালের 29 জানুয়ারিতে
রাতে ক্রস ফায়ারের নাটক দেখিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমার সেই ছেলেকে হারিয়েছি। আমি যেখানে আজকে বসে কথা বলতেছি, এই জায়গায়ও আমি 8 বছর পর্যন্ত ঢুকতে পারিনি। 8 বছর পর্যন্ত আমার বেতন ভাতা পর্যন্ত দেয়া হয়নি। এতটা নির্যাতন আমাকে করা হয়েছে এবং আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা দেওয়া হয়েছে। আমি মাসের পর মাস কারাগারে ছিলাম। আমার মাকে ওই সময় হারিয়েছি, আমার মায়ের জানাজাও ঠিক মতো আসতে পারেনি। এই সকল ক্ষেত্রে আমার এই এলাকার জনগণ কিন্তু আমার সাথে কখনোই তারা আমার কথা ভুলে যায়নি। এবং আমি দেখেছি তারা দলমত নির্বিশেষে প্রত্যেকটি ঘরে ঘরে তারা আমার জন্য দোয়া করেছেন এবং আমার জন্য তারা চোখের পানি ফেলেছে। সুতরাং আমি সেই জনগণের কাছে এই বার্তা আপনাদের মাধ্যমে দিতে চাই, আমার জন্য তারা যে চোখের পানি ফেলেছেন, আমার জন্য তারা যে দোয়া করেছেন, আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি আগামী নির্বাচনের মাধ্যমে আমি সেই ভালোবাসার প্রতিদান আমার এই এলাকার জনগণকে দিতে চাই। এবং এই এলাকার জনপদে লোকেরা যারা রয়েছেন, আমার মা এবং বোনেরা, সকলকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং সকলকে আমি এই আশ্বস্ত করতে চাই, আজকে আমাদের এই এলাকার জনগণ তারা মনে করেন তারা আগামীতে ভোট দিতে পারবে কি না, এরকম একটা আশঙ্কার জায়গায় তারা আছে। আমি সকলকে এই বার্তা পৌঁছে দিতে চাই, আমার জীবনের বিনিময় হলো আমি চরফ্যাশন এবং মনপুরার প্রত্যেকটি কেন্দ্রকে জনগণ যাতে করে নিরাপত্তায়, নির্দ্বিধায়, দুশ্চিন্তা মুক্ত ভাবে ভোট দিতে পারে, সেই পরিবেশ গড়ে তোলার জন্য আমি 100% চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং আমার ভাই এবং বোনেরা, আমার বন্ধু বান্ধবরা যারা রয়েছেন, কেউ কিন্তু আপনারা এই আশঙ্কা করবেন না যে আগামীতে আপনারা ভোট দিতে পারবেন না, আপনারা নিরাপত্তার অভাবে আপনারা ঘরে বসে থাকতে হবে, এরকম চিন্তা ভাবনা কেউ করবেন না। সকলেই আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা নেমে আসেন। সাথে সাথে আমাদের এইবার তো আমি দিতে চাই যে আমাদের দায়িত্ব হচ্ছে যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা যা করা দরকার সবটুকু আমরা করব। কিন্তু আপনি ভোটাধিকার নিশ্চিত হওয়ার পরে আমাকেই আপনি ভোট দিতে হবে এইটা আমি বলি না। আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার মেধা, আপনার বিবেক দিয়ে বিবেচনা করে আপনি যাকে ইচ্ছা তাকে আপনি ভোট দেন। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করার মতো ব্যবস্থা করে দেওয়া, এটা আমরা করব। সুতরাং সকল জনগণের কাছে আমি আজকে আহ, আহ, অত্যন্ত ধন্যবাদ, আমার সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর সকলের কাছে আমার অনুরোধ থাকলো আপনারা আমাকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন এবং আগামী দিনে যেন আমরা একটি সুন্দর চরফ্যাশন মনপুরা গড়ে তুলতে পারি, এজন্য আপনাদের সকলেরই দোয়া কামনা করছি, সহযোগিতা কামনা করছি। সাথে সাথে আপনাদের জন্য আমি দোয়া করছি, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন, আর আল্লাহ যেন আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করেন এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দুনিয়া এবং পরকালের সব জায়গায় আল্লাহ যেন আপনাদেরকে পুরস্কৃত করেন, এই আশাবাদ ব্যক্ত করছি আমি। অসংখ্য ধন্যবাদ।